হ্যালো নোয়াখালী, হাতে তুই মুখে বলি এক নামে নোয়াখালী। আজকে নোয়াখালী জেলার আসল সৌন্দর্য দেখবো, তো চলুন একসাথে দেখা যাক। আজকের এই ভিডিওতে নোয়াখালী জেলার সমস্ত সৌন্দর্য আপনার সামনে তুলে ধরবার সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিব। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, বিসমিল্লাহ এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ নোয়াখালী। নোয়াখালী বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং সুন্দর একটি জেলার নাম। নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া। ইতিহাসবিদদের মতে একবার ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর জলে ভুলুয়ার উত্তর পূর্বাঞ্চল ভয়াবহভাবে প্লাবিত হয় ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসেবে ১৬৬০ সালে একটি বিশাল খাল খনন করা হয়, যা পানির প্রবাহকে ডাকাতিয়া নদী হতে রামগঞ্জ, সোনাইমুড়ি ও চৌমনি হয়ে মেঘনা নদী এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে। এই বিশাল নতুন খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নোয়াখাল বলা হতো, আর অনেকের ধারণা মতে এই নোয়া থেকে নোয়াখালী নামের উৎপত্তি হয়েছে। বর্তমানে এখন আমি আছি নোয়াখালীর অন্যতম সুন্দর একটি স্থান এবং নোয়াখালীবাসীর গর্ব করার মতো একটি জায়গা, সেটি হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে নোয়াখালী জেলা শহর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত সোনাপুরে এবং সুবর্ণচর যে রাস্তাটা আছে সেই রাস্তাটার পশ্চিম পাশে। এই ইউনিভার্সিটির ইতিহাস বলতে গেলে ১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ১২টি জেলায় ১২টি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেয়। তারই ফলশ্রুতিতে ২০০১ সালে জাতীয় সংসদে এটি পাশ হয় এবং ২০০৩ সালে এই বিশ্ববিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং ২০০৫ সালে এটি এসে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। আসলে নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেক সুন্দর। আপনি যদি এখানে আসেন, গ্রাম্য একটা পরিবেশ পেয়ে যাবেন এবং এই পরিবেশটা আসলেই খুবই সুন্দর, খুবই সবুজ একটা পরিবেশ। অ্যান্ড এখানে 5টি হল রয়েছে, যার মধ্যে 2টি হচ্ছে ছাত্রদের জন্য এবং 3টি হচ্ছে মেয়েদের জন্য। মজার বিষয় হচ্ছে কি জানেন, 3টি হল যে মেয়েদের জন্য, 3টি হলেই কিন্তু খুবই সুন্দর। মেয়েদের হলগুলো একটু বেশি সুন্দর। আমার এই পাশের হাতের এই পাশে মেয়েদের হলগুলো রয়েছে। যাই হোক, এখানে যদি আপনি আসেন আপনার ভীষণ ভালো লাগবে। আর আমরা একটু মসজিদটা পাস করে আসলাম, মসজিদটা দেখতে আসলেই সুন্দর। তার পাশেই রয়েছে গ্রন্থাগার। আর এখানে সব থেকে সুন্দর এবং জনপ্রিয় একটি স্থান রয়েছে, যেটি হচ্ছে আড্ডার স্থান। এটির নাম কি ভাই? শান্তিনিকেতন। আসলে শান্তিনিকেতনে আসলে আপনি ওই যে মানে সবাই মিলে আড্ডা দিতে পারবেন, গান বাজনা করতে পারবেন। আসলে এখানের স্টুডেন্টরা সবাই ওইখানেই আড্ডা দেয়। সো এই যে মানে হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসলে আপনি আড্ডা দেওয়ার ওই স্থানটায় যাবেন, দেখবেন যে ভাই ব্রাদার পেয়ে যাবেন, অনেক ভালো লাগবে। আর এখানে অন্যতম সুন্দর একটি জায়গা হচ্ছে নীল দিঘি। আসলে এই দিঘির পানি নাকি আগে নীল ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে এটার নাম রাখা হয়েছিল নীল দিঘি, কিন্তু এখন তো জেনারেল পানিই দেখা যায়। বাট এটি হচ্ছে লাইব্রেরির ঠিক পিছনেই অবস্থিত। এখানে আসলেও আপনি ফ্রেন্ড সার্কেল নিয়ে খুব সুন্দরভাবে আড্ডা দিতে পারবেন। সর্বোপরি নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুবই সুন্দর এবং খুবই বড় একটি বিশ্ববিদ্যালয়। আপনি এখানে আসলে মন ভরে এই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখন আমরা রিক্সা যোগে এখান থেকে খুবই সুন্দর একটি পার্কে চলে যাব, যে পার্কের নাম হচ্ছে নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক। বর্তমানে এখন আমি আছি নোয়াখালীর অন্যতম সুন্দর একটি পার্কে, নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক। আসলে পার্কটি মূলত নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে খুবই কাছে, মাত্র 3.5 কিলোমিটার দূরে এটি অবস্থিত। আর এখানে আসতে আপনার রিক্সা ভাড়া হবে মাত্র 30 থেকে 40 টাকা, কিংবা যদি একটু বেশি নেয় তাহলে 50 টাকা নিতে পারে। আর এখানে প্রবেশ করতে গেলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য জন প্রতি 50 টাকা।
এখানে ছোট একটি জায়গার মধ্যে খুব সুন্দর করে এই পার্কটিকে সাজানোর চেষ্টা করা হয়েছে। এখানে একটি কফি শপও রয়েছে এবং এখানে বিভিন্ন রাইডেরও ব্যবস্থা রয়েছে। আপনি 30 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত এখানে রাইড রয়েছে। এখানে বোট রাইডও রয়েছে এবং বোট রাইড জনপ্রতি 50 টাকা করে। আপনারা চাইলে ফ্যামিলির সবাই মিলে বোট রাইড করতে পারেন। পার্কটি আসলেই ছোটোর মধ্যে খুবই সুন্দর, কিন্তু এই পার্কের যে টিকিটের প্রাইসটা, এই প্রাইসটা একটু বেশি আমাদের জন্য। আর হচ্ছে আমার সাথে আছে শরীফুল ভাই, ওনার সাথে দেখা হয়েছে আমার নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো চাইলাম যে একসাথে ঘুরি, তো এখানে আসলাম দুজনে ঘুরে, বেশ ভালোই লেগেছে। ভাই আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে ভালোই লেগেছে, পার্কটা সুন্দর আছে মোটামুটি, অনেক সুন্দর। এটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য, এটা আমাদের জন্য না, কারণ হচ্ছে যে আমরা সিঙ্গেল মানুষদের জন্য এই পার্ক আসে নাই। যারা কাপল আছে তাদের জন্য এটা অনেক সুন্দর এবং তাদের আসাটাই অনেক জরুরি মনে হয় এখানে। হ্যাঁ, আসলে হচ্ছে কি এইদিকে তেমন একটা কোনো পার্ক নেই, তাই আপনি যখন এখানে আসবেন অনেক কাপল দেখতে পারবেন, ঠিক আছে, অ্যান্ড ফ্যামিলিও দেখতে পারবেন মোটামুটি, বাট কাপলের সংখ্যাটা অনেক বেশি। ওই যে 50 টাকা ওদের জন্য ঠিকঠাক আছে, কিন্তু আমাদের জন্য 50 টাকায় তেমন একটা কিছুই নেই। পার্ক থেকে এখন সরাসরি চৌরাস্তায় চলে যাব এবং চৌরাস্তা থেকে 120 টাকা দিয়ে সিএনজিতে করে সরাসরি চলে যাব মুসাফির ক্লোজারে। বর্তমানে এখন আমি আছি নোয়াখালীর অন্যতম সুন্দর একটি স্পট, যার নাম হচ্ছে মুসাফির ক্লোজার। আমার পাশেই দেখতে পাচ্ছেন নদী, আর এই নদীর নাম হচ্ছে ছোট ফেনী নদী। মূলত এখানে মানুষ আসে নদী আর সাগরকে উপভোগ করতে, আর এখানে ঝাউবনের সৌন্দর্যটা আপনি আসলেই দেখতে পারবেন। আর এই মুসাফির ক্লোজারে আসলে আপনি দুইটি স্পট পেয়ে যাবেন। আমরা একটা স্পট রেখে আসছি, ওখানে যাবো আর একটু পরে। ওটা হচ্ছে নারকেল বাগানের একটি স্পট, মানে মুসাফির আসলে আপনি দুইটা স্পট পেয়ে যাবেন। এখন যে স্পট আছে এটাই ব্লগ রাখা, অ্যান্ড এখানে নদীটাকে অনেক সুন্দর লাগে। আর এখানে আপনি চাইলে এই নদীটাকে খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন। তার জন্য এখানে নৌকা বা ট্রলার পাওয়া যায়। আপনি ফ্যামিলি নিয়ে আসেন বা প্রিয় মানুষটাকে নিয়ে আসেন, এখানে ট্রলার বা নৌকা রিজার্ভ করে কিন্তু আপনি খুব সুন্দর করে নদীটাকে উপভোগ করতে পারবেন। এখানে আর একটা বিষয় আমার কাছে বেশ দারুণ লেগেছে বা সুন্দর লেগেছে, আসলে চোখে দেখতে সুন্দর লাগে, সেটা হচ্ছে আমার পিছনে দেখুন ছোট 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 অনেক রকমের হচ্ছে ঘর রয়েছে বা অনেকগুলো ঘর রয়েছে, যেগুলো একটু মাটির উপরে নির্মিত। কারণ হচ্ছে বর্ষাকালে তো পানি আসে, পানিতে ওই যেন ঘরগুলো হচ্ছে ডুবে না যায় এ কারণ। বাট এদের জীবন অনেক কঠিন। এরা হচ্ছে যারা একেবারে ভূমিহীন বা যাদের ঘরটর নেই, তারা কিন্তু এখানে এসে থাকে। তো বিষয়টা আসলেই দুঃখজনক হলেও আপনি যখন এখানে আসবেন অ্যান্ড অন্যরকম একটা দৃশ্য আপনি দেখতে পারবেন, যেটা আপনি আগে কখনো দেখেননি। তো এই মুসাফির ক্লোজার কিন্তু আসলেই এদিকটা ওদিকটা মিলিয়ে কিন্তু খুবই সুন্দর, আপনার উপভোগ করার মতো। এখন যে সুন্দর জায়গাগুলো দেখলেন, এই সুন্দর জায়গাগুলোতে এখান থেকে যেতে আপনার রিক্সা ভাড়া লাগবে 20 থেকে 30 টাকার মতো। আসলে আমি হচ্ছে দূর থেকে এই যে নারকেল বাগানটা দেখতেছিলাম অ্যান্ড আফসোস করতেছিলাম যে না, ওখানে যেতে মনে হয় পারবো না, কারণ হচ্ছে আমাদের হাতে সময় নেই। কিন্তু আফসোসটা আর আমি রাখিনি, আমরা চলে আসলাম। এই যে আমার পিছনে হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর নারকেল বাগান। আসলে এই নারকেল বাগানটা এই যে সাগর পারে বা নদীর পারে এই নারকেল বাগানটা দেখতে আসলেই আপনার ভীষণ ভালো লাগবে। আপনি যদি নোয়াখালী বেড়াতে আসেন বা নোয়াখালীতে যদি ভ্রমণ করতে আসেন, অবশ্যই অবশ্যই এখানে আসবেন, এখানে এসে সময় কাটাবেন, দেখবেন ভালো লাগছে। আর যারাই আসে না কেন এইখানে এই যে নারকেল বাগান বা এই যে নারকেল গাছের এখানটায় হয়ে যায়, কারণ এই জায়গাটা আসলেই খুবই সুন্দর। আপনি আসবেন, আমি এসেছি, আমার ভালো লেগেছে, আশা করি আপনারও ভালো লাগবে। আসলে মুসাফির ক্লোজার, মুসাফির সি বিচ এবং এই যে নারকেল বাগান দেখতে খুবই সুন্দর। আপনি যদি এখানে আসেন, খুব সুন্দর একটি সময় আপনি পার করতে পারবেন এবং এখানে বসে যদি আপনি সূর্যাস্তটা দেখেন, তাহলে সেই সূর্যাস্ত আপনার কাছে ভীষণ ভালো লাগবে। আসলে এখানে সূর্যাস্ত খুবই সুন্দর দেখতে। আপনার ক্ষেত্রে সব থেকে ভালো হয় যদি আপনি বজরা বাজারে রাত্রি যাপন করতে পারেন, কারণ সেখান থেকে বজরা শাহী মসজিদ খুবই কাছে অবস্থিত।
আমার পিছনে যে সুন্দর মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নে অবস্থিত খুব সুন্দর একটি মসজিদ এবং এই মসজিদটির নাম হচ্ছে বজরা শাহী মসজিদ। ইতিহাস থেকে প্রাপ্ত মতে 1741 সাল এবং 42 সালের দিকে এখানকার জমিদার আমানুল্লাহ তিনি এখানে বড় একটি প্রায় 30 একর জায়গা নিয়ে একটি দিঘি খনন করে এবং দিঘির পশ্চিম পাশেই এই সুন্দর বজরা শাহী মসজিদটি নির্মাণ করেন। মুঘল সম্রাট মোহাম্মদ শাহ রাজ্য পরিদর্শনের জন্য জমিদার আমানুল্লাহ এবং সানাউল্লাহকে রাজ্য পরিদর্শনের জন্য পাঠান এবং পাঠানোর পূর্বে নির্দেশ দিয়েছিলেন যেখানে গিয়ে তোমাদের খাদ্য পানীয় শেষ হবে সেখানে দিল্লি শাহী মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণ করবে। তখন ওনারা বজ্রয় করে বুলবুলি নদী দিয়ে ওনারা এখানে আসেন, যেটা পরবর্তীতে বজ্রর নাম অনুপাতে এটাকে বজরা বলে আখ্যায়িত করা হয়। ওনারা এখানে আসেন, পরবর্তীতে ওনারা এখানে বসতি স্থাপন করেন জমিদার আমানুল্লাহ এবং সানাউল্লাহ। এর পরবর্তীতে 16 একর 53% মধ্যে একটি দিঘি খনন করেন। এই দিঘি খনন করে এর চতুষ্পাশে উঁচু পাড়যুক্ত ভূমিতে পরিণত করেন। এরপর 25 থেকে 26 বছর সময় নিয়ে এই শাহী মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদ নির্মাণ করার পরে মসজিদের ইমাম হিসাবে দিল্লির বাসিন্দা মতান্তরে মক্কা শরীফের বাসিন্দা শাহ সুফি আবু সিদ্দিকীকে সর্বপ্রথম এই মসজিদের ইমাম হিসেবে নিযুক্তি করেন। ষষ্ঠ ইমাম আবদুল্লাহ সিদ্দিকী এই মসজিদ 23 বছর ইমামতি করেন। উনি ষষ্ঠ ইমাম আবদুল্লাহ সিদ্দিকী 6/12/1995 সনে ইন্তেকাল করেন। ওনার ইন্তেকালের পরে আমি ওনার মেজো ছেলে ইমাম হাসান সিদ্দিকী 7/12/1995 থেকে অদ্যাবধি পর্যন্ত বজরা শাহী মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে যাচ্ছি। সর্বোপরি এই বজরা শাহী মসজিদ আসলে খুবই সুন্দর একটি মসজিদ। আপনারা যদি আসেন এই বজরা শাহী মসজিদ দেখলে আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এখানে শুক্র এবং শনিবারে কিন্তু প্রচণ্ড লেভেলের ভিড় থাকে। আপনি যদি খুব সুন্দর করে দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই ছুটির দিন ব্যতীত আসতে হবে। এবং এইখানের ইমাম আছে, ইমাম তো আপনাদেরকে ইতিহাস সম্পর্কে বললই, এবং আরও যদি স্পষ্টভাবে জানতে চান তাহলে এর ইতিহাস একটু ঘাটাঘাটি করবেন। আশা করি খুব ভালোভাবে এই বজরা শাহী মসজিদটাকে দেখতে পারবেন এবং জানতে পারবেন। আপনি যদি ট্রাভেলিং টাইমে নিজেকে আরো স্মার্ট ভাবে প্রেজেন্ট করতে চান তাহলে এই ট্রাভেল টি শার্টটি আপনার জন্য। টি শার্টটি পাওয়া যাচ্ছে স্বল্প মূল্যে বিভিন্ন কালারে। টি শার্টটি অর্ডার করতে যোগাযোগ করুন লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে। লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে আপনি ট্রাভেলের সমস্ত গেজেট অর্ডার করতে পারবেন। তাই আর দেরি না করে লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে গিয়ে অর্ডার করুন আপনার পছন্দের গেজেটটি, কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন। মসজিদ থেকে আপনি 50 টাকা সিএনজি ভাড়া দিয়ে সরাসরি চলে যাবেন সোনাইমুড়ি বাজারে, কারণ সেখান থেকে আপনি 25 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাবেন বিশিষ্ট রুহুল আমিন গ্রন্থাগারে। বর্তমানে এখন আমি আছি বীর শ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্মৃতি গ্রন্থাগারে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় অবস্থিত। আর এই বীর শ্রেষ্ঠের নাম অনুসারে এই এলাকার নামকরণ করা হয় রুহুল আমিন নগর। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যে 7 জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেছিলেন তাদের বীরত্বের জন্য, তাদের মধ্যে এই যে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন ছিলেন অন্যতম। উনি এই রুহুল আমিন নগরেরই সন্তান এবং এই বাড়িরই সন্তান। উনি প্রথমে পাকিস্তান, এরপরে করাচি, ইন্ডিয়া বিভিন্ন জায়গাতে উনি সেনাবাহিনীতে, নৌবাহিনীতে উনি চাকরি করছেন। চাকরি করার পরে এক সময় উনি দেশে আসেন। দেশে আসার পর দেশের এই পরিস্থিতি দেখার পরে উনি প্রায় 500 সৈন্য সেনা নিয়ে এই নৌবাহিনীতে উনি যোগদান করেন এবং মুক্তিযোদ্ধাতে যোগদান করেন। যোগদান করার পরে বাংলাদেশ যখন স্বাধীন হওয়ার আগ মুহূর্তে তিনি দেশে ছিলেন। তিনি তখন পাকিস্তানে কর্মরত ছিলেন। একটা জাহাজ, তার নাম ছিল পলাশ, ওই জাহাজের নাম ছিল, ওই জাহাজে উনি ইঞ্জিন আর্টিফিশিয়াল হিসাবে সুদক্ষ নাগরিক হিসাবে উনি দায়িত্ব পালন করতেন। যখন এই যুদ্ধ চলাকালীন অবস্থায় বিভিন্ন দিক থেকে শত্রুরা আক্রমণ করা শুরু করছে, তখন ওনার কমান্ডার উনি ওনাকে বলেছিল যে আপনি জাহাজ ত্যাগ করে
চলে আসেন। তখন তিনি ওনার কমান্ডারের কথা না শুনে তিনি এই দেশের জন্য এবং এই জাতির জন্য উনি অগাত্রে জাহাজে ছিলেন। জাহাজে থাকার পরে যখন দেখো চতুর্দিক থেকে বোম্পিং করে জাহাজটা জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, তখন তিনি সাগরে ঝাঁপ দিয়েছিলেন। সাগরে ঝাঁপ দেওয়ার পরে উনি সাগরে পাড়ে এসেছিলেন। আসার পরে বাংলাদেশি রাজাকার বললে না যাই বলে ওনারা তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছিলেন। সত্যি কথা বলতে এই স্মৃতি জাদুঘরে এসে আসলে একটু খারাপই লাগে, কারণ স্মৃতি জাদুঘরের অবস্থাটা একটু হলেও খারাপ। কারণ অবস্থাটা হচ্ছে রং করা হয়নি নাকি 17 বছর ধরে, আর এখানে নাকি এই যে একবার এটার কাজ করেছিল এখন পর্যন্ত আর কোনো উন্নয়ন করা হয়নি। তো আমাদের দেশের বীরশ্রেষ্ঠের হচ্ছে নামে একটা গ্রন্থাগার বা বীরশ্রেষ্ঠের এলাকাটা, সেটাও আসলে এখানে আসা যাওয়ার জন্য যে রাস্তাটা, সেই রাস্তাটাও আসলে অতটা ভালো না। তো এই বিষয়গুলো ভেবে খুবই খারাপ লাগে যে একজন বীরশ্রেষ্ঠ যে দেশের জন্য প্রাণ দিয়েছে, তার এলাকার রাস্তাঘাটের অবস্থা খারাপ, এবং তার নামে যে স্মৃতি গ্রন্থাগারটা করা হয়েছে তারও অবস্থা মোটামুটিভাবে খারাপই। সো আমি বর্তমান যারা এর ব্যবস্থাপনায় আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আশা করি আপনারা এর ব্যবস্থা নেবেন। এখন এখান থেকে 25 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাবেন সোনাইমুড়ি বাজারে, সেখান থেকে 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাবেন গান্ধী আশ্রমে। বর্তমানে এখন আমি আছি নোয়াখালী জেলার অন্যতম সুন্দর এবং দর্শনীয় একটি স্থান গান্ধী আশ্রম ট্রাস্টে বা গান্ধী আশ্রম স্মৃতি জাদুঘরে। 1947 সালে রামগঞ্জের করপাড়াতে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল। ওই দাঙ্গাটা নিরসন করার জন্য মহাত্মা গান্ধী নোয়াখালীতে আসেন। 1947 7 নভেম্বর তিনি চাঁদপুর থেকে লাকসাম থেকে চৌমুর রেল স্টেশনে নামেন। ওখান থেকে তিনি দত্তপাড়া, রামগঞ্জের 24টা দাঙ্গা কবলিত গ্রাম, সাতক্ষীলের 23টা, মোট 47টা গ্রাম পায়ে হেঁটে ঐক্য, শান্তি, সম্প্রীতির বাণী প্রচার করেন। এই বাড়িতে তিনি আসছে 1947 29 জানুয়ারি। এই বাড়িটি হচ্ছে বৃহত্তর নোয়াখালীর প্রথম ব্যারিস্টার বাবু হেমন্ত ঘোষ। ব্যারিস্টার হেমন্ত ঘোষের সম্পত্তিরও 2671 একর তিনি মহাত্মা গান্ধীর দান করছেন। গান্ধীজি তখন বলেন, আমার কোনো জায়গা নিয়ে প্রয়োজন নাই, তোমার মা বাবা না ট্রাস্ট গঠন করো সেবামূলক কাজ করার জন্য। তখন অম্বিকাচরণ ঘোষ কালীগঞ্জ চৌধুরানীর নামে দাতব্য ট্রাস্ট করা হয়েছিল সেবামূলক কাজ করার জন্য। পরবর্তী 1975 সালে ট্রাস্ট ভেঙে দিয়ে গান্ধী আশ্রম ট্রাস্ট বোর্ড অফ ট্রাস্ট 1975 একটা 51 ধারা বলে একটা অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। এই স্থবর অস্থবর সম্পত্তির মারে গান্ধী আশ্রম ট্রাস্ট। আসলে আমি এই জাদুঘরটা ঘুরে ঘুরে দেখলাম, অ্যান্ড জাদুঘরে প্রবেশ করে আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এখানে গান্ধীজির অনেক কিছু আপনি জানতে পারবেন যেগুলো হচ্ছে আপনি আগে কখনো জানেননি বা দেখেননি। এখানে হচ্ছে ছবির মাধ্যমে খুব সুন্দর করে দেখানো হয়েছে উনি এখানে কত সালে এসেছিল, কি করেছিল, বা হচ্ছে গান্ধীজির জীবন কাহিনী। এবং সব থেকে বেশি ভালো লেগেছে সুতো কাটার যে হচ্ছে মেশিন, এগুলো দেখেছি। অ্যান্ড খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো। অ্যান্ড এখানে একটি কক্ষ রয়েছে, সেই কক্ষে হচ্ছে যে গান্ধীজির ওখানে বসে গবেষণা করতো বা পড়ালেখা করতো একটি কক্ষ রয়েছে। সর্বমোট হচ্ছে এই নোয়াখালীতে এসে গান্ধীজি কি কি ব্যবহার করেছিল, কোন কোন জামা কাপড় ব্যবহার করেছিল, সব কিছুই এখানে আছে। সো আপনারা যদি নোয়াখালী ভ্রমণ করতে আসেন, যদি সময় পান, অবশ্যই এখানে এসে দেখে ঘুরে যাবেন। নিঝুম দ্বীপ আসলে নোয়াখালী বিভাগের সব থেকে সুন্দর এবং সব থেকে নাম করা একটি জায়গা হচ্ছে নিঝুম দ্বীপ। আপনি যদি নিঝুম দ্বীপে যেতে চান, সেক্ষেত্রে আপনার প্রপার একটি ট্যুর প্ল্যান করতে হবে। আর এই নিঝুম দ্বীপের সৌন্দর্য এবং ট্যুর প্ল্যান নিয়ে আমার আলাদা একটি ভিডিও করা আছে, ভিডিওর ইন ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই ভিডিওটি দেখবেন। আপনি যদি নিঝুম দ্বীপে ভ্রমণ করেন তাহলে আপনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে হেল্প হবে, তো অবশ্যই ভিডিওটি দেখে নেবেন।